কাঁচা বাজার থেকে সুপার শপ পণ্যের দাম যাচাইয়ের সুযোগ নেই ভোক্তার। বিএসটিআই ঠিক করে দিলেও উৎপাদনের সময় মানা হয় না, দাবি ক্যাবের। মাইলিশ রক্ষায় বাংলাদেশি জেলেরা সাগরে জাল না ফেললেও থেমে নেই ভারতীয়রা। ঢুকে পড়ছেন বাংলাদেশের জলসীমায়। উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। বাজারে দাম কম, হিমাগারে হাজার হাজার মেট্রিক টন আলু। পচন ধরায় কষ্টের ফসল নষ্টের শঙ্কা। সরকারি সহায়তা চান ঠাকুরগাঁওয়ের চাষি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির রেকর্ড স্বর্ণের। মাত্র 10 দিনে ভরিতে বাড়ল 18,000 টাকার বেশি। 22 ক্যারেট প্রায় 2,14,000 টাকার নির্ধারণ। ঊর্ধ্বমুখী রূপার দামও। এবং যুক্তরাষ্ট্রে IMF সভায় অর্থ উপদেষ্টা। সাইডলাইনে US চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক। বাংলাদেশে মার্কিনীদের ব্যবসার পরিসর বাড়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। কাঁচা বাজার থেকে সুপার শপ, জীবন রক্ষাকারী ওষুধের দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচি। কোথাও ভোক্তার কাছে নেই পণ্যের মান যাচাইয়ের সুযোগ। ক্রেতার ভরসা কেবল সরল বিশ্বাস। যদিও গেল 1 বছরে বাধ্যতামূলক মান সনদের আওতায় পণ্যের সংখ্যা 16টি বাড়িয়ে 315টি করেছে বিএসটিআই। জনবল ও বিনিয়োগ ঘাটতির মধ্যেই আরও 10 জেলায় টেস্টিং ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। MS আরিফিনের রিপোর্ট। উচ্চ মূল্যের বাজারে মাসে একবার গরুর মাংস কেনেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আমিন। ভালো মানের মাংসের খোঁজে তাই রাজধানীর শেওড়াপাড়া থেকে এসেছেন কারওয়ান বাজারে। জানতে চাই সঠিক মান কিংবা পরিমাপের বিষয়ে তিনি নিশ্চিত হলেন কিভাবে। এই মাংসটা ঠিক আছে, এটা হালাল বা এটার মধ্যে কোনো রোগ আক্রান্ত না। আমি কিন্তু দেখার কোনো অবকাশ নেই বা আমার কাছে কোনো স্কেল নাই যে আমি এটা মাপকাঠি ঠিক করব। একই অবস্থা মাছের বাজারেও। প্রমাণ সাপেক্ষে মান বুঝে দরদাম করার সুযোগ নেই ভোক্তার। মাছগুলোতে কোনো আর্টিফিশিয়াল কোনো মেডিসিন বা কেমিক্যাল ইউজ করা হয় নাই। যদি সে মিথ্যা বলে সে পানিশমেন্ট পাবে, আইনে থাকা দরকার। শিশু খাদ্য সহ নিশ্চিত মানসম্পন্ন পণ্যের জন্য সুপার শপে ভরসা রাখেন অনেকেই। তবে মান নিয়ে ক্রেতার সংশয় কাটে না সেখানেও। আমরা কখনো করিনি বাসায় যে ওজনটা মান নিয়ন্ত্রণ করা। এটা অথরিটি এখন কিভাবে বলবো যে যাচাই করার সুযোগ পাচ্ছি না। ইনাদের যেটা ইনশিওর করে দিচ্ছে তার উপরই আমরা ভরসা করতেছি। ভরসা নেই সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতেও। দিন এনে দিন খাওয়া মানুষগুলো জানেন না ভর্তুকি মূল্যে কেনা খাবারের মান ও পরিমাপ সঠিক আছে কিনা। এইগুলা মাঝে মধ্যে ভালো পড়ে আর মাঝে মধ্যে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। মাপটা কম আর বেশি এটা আমি যাচাই করি না, আল্লাহ রেখে যা দিছে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়েও শঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি কিংবা দামের স্পষ্ট ধারণা ছাড়াই দিন পার করতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কিভাবে কি মান আছে এটা তো আর আমরা বুঝবো না, আর যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না। সরল বিশ্বাস ছাড়া আমাদের উপায় নেই। আমরা যাই ওই সরল বিশ্বাসের উপরে ওষুধ কিনে নিয়ে আসি। এমন যখন ভোক্তার অবস্থা, তখন বিএসটিআই জানাচ্ছে বর্তমানে দেশে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আছে 315টি পণ্য। গত বছর ছিল 299টি। অর্থাৎ ভোক্তার সুরক্ষায় 1 বছরে নতুন করে মান সনদের আওতায় আনা হয়েছে 16টি পণ্য। চাইলেই 4,574টি পণ্যের মান সনদ দেওয়া সম্ভব। বাধ্যতামূলকভাবে আমাদের ল্যাবে টেস্ট করিয়ে। সংস্থাটির মহাপরিচালক বলছেন পণ্যের মান নিশ্চিতে ঢাকার বাইরে 22 জেলায় টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। বাড়ানোর পরিকল্পনা রয়েছে আরও 10 জেলায়। যে কোনো একটি পণ্যের টেস্ট করতে যান, ইচ্ছা করলেই আপনি পারবেন না, কারণ এর জন্য একটা আলাদা ল্যাবরেটরি অ্যাপ্রুভ করতে হয়। এর জন্য বিনিয়োগের প্রয়োজন হয়। আপনার নতুন নতুন মেশিনপত্র আনতে হয়, অত্যন্ত কস্টলি মেশিন এক একটা। বাংলাদেশের টেস্টিং ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি। এর জন্য আমরা ল্যাব স্থাপন করেছি, অবকাঠামো নির্মাণ করেছি এবং আরও 10টি আঞ্চলিক অফিসে আমাদের এই ব্যক্তিটা বাড়বে, সেই কার্যক্রম চলছে। বিএসটিআই থেকে মান ঠিক করে দিলেও উৎপাদনের সময় তা অনুসরণ হয় না বলে দাবি ক্যাবের। ভোক্তা যেন প্রতারিত না হন, তাই নজরদারি বাড়ানোর তাগিদ সংগঠনটির। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজারে পণ্য আমি পাচ্ছি কিনা এটা দেখার জন্য তো সরকার এজেন্সি আছে। শুধু জরিমানা করলে হবে না। তারা যেটা বলে যে সচেতনতার জন্য আমরা করছি না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা করতে হবে। পণ্যের মান নিশ্চিতে ক্রেতাদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চমূল্যের বাজারে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই যখন কঠিন, তখন পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলবে কে? আর নিয়ন্ত্রক সংস্থাই বা কবে দেবে গুণগত মানসম্মত পণ্যের নিশ্চয়তা? বিশ্ব মান দিবসকে সামনে রেখে তারই উত্তর খুঁজে ফিরছেন সাধারণ মানুষ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। জনাব আলিম আখতার খান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, কাঁচা বাজার বলি কিংবা সুপার শপ বলি কিংবা প্রাণ রক্ষাকারী ওষুধের বিভিন্ন দোকান বলি, কোথাও আসলে ভোক্তারা পণ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? পণ্যের মান কেন যাচাই করা যাচ্ছে না? এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত হলো যে ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অনেক অনেক বেশি। হ্যাঁ, 1,49,000 কিলোমিটারের দেশে প্রায় 19 কোটির মতো লোক বসবাস করে, এটা একটা সমস্যা। 2 হলো আমাদের যে বিশ্ব রাজনীতির যে বিশ্ব রাষ্ট্রগুলার জাতিসংঘের রিপোর্টে আমাদের অবস্থান এখনো আপনার উন্নয়নশীল দেশের কাতারে, যেখানে বিশ্বের অধিকাংশ আমাদের পার্শ্ববর্তী এবং উন্নত দেশগুলোর সাথে আমাদের পার্থক্য বেশি। এবং এই কারণে আমাদের আর্থিক দৈন্যতা, সীমাবদ্ধতা, এটার মধ্যে আমাদের এত জনসংখ্যাকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করার একটা চ্যালেঞ্জ আছে আমাদের সরকারের। এবং সে কারণে এর একটা সুবিধাভোগীরা এই সুবিধাটা নিয়ে থাকে। যেমন মানসম্মত পণ্য বলতে আমরা কি বুঝবো, সে মানসম্মত পণ্য সরবরাহ হচ্ছে কিনা, হয়ে থাকলে সেগুলা যদি না হয়ে থাকে ব্যত্যয় কোথায় আছে, থাকলে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই মেকানিজমটা এখনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অর্জন করতে আমরা হিমশিম খাচ্ছি। সাধারণত মান বলতে আমরা বুঝি দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড সেটার্স ইন দ্য গ্লোব। যেমন আমেরিকা ধরেন, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এই সমস্ত দেশ যে সমস্ত পণ্যের মান নির্ধারণ করে ওগুলোকে আমরা প্রমিত বা স্ট্যান্ডার্ড মান ধরি। কিন্তু সে অনুযায়ী আমাদের বাজারে মানসম্মত দ্রব্য আমরা খুব কমই পেয়ে থাকি, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটা নিশ্চিত করার জন্য যে সরকারের মেকানিজম, সেই মেকানিজমটা স্টিল সক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং এর সাথে আবার রাজনৈতিক বিষয় যুক্ত থাকে। অনেক সময় যা স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে যারা যুক্ত, তাদের আপনার নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের রাজনৈতিক চাপগুলো অনেক ক্ষেত্রে তাদেরকে বাধা দিয়ে থাকে। এগুলো যদি সবগুলো ইতিবাচকভাবে সঠিক কাজ করে, আমরা নিশ্চয়ই ভোক্তাদেরকে মানসম্মত পণ্য দিতে পারবো, আমি এটা বিশ্বাস করতে চাই। জি, এই যে বিশ্বাস, কিন্তু একটা বলা হচ্ছে যে ভোক্তারা যে পণ্যের মান যাচাই বাছাই করছেন না, শুধুমাত্র সরল বিশ্বাসে কিনছেন। তো আসলে তাদের বিশ্বাসটা কতটুকু রক্ষা করা হচ্ছে? আর আপনি যেমনটা বলছিলেন যে আমাদের দেশে জনসংখ্যা বেশি, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনও বেশি, আর সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু অর্থ যোগানও বেশি হবে। তাহলে যতই জনসংখ্যা বেশি হোক, তারপরেও সেই মানটা আসলে মানদণ্ডটা নিশ্চিত করা উচিত কিনা, মানদণ্ড যতটুকু সম্ভব ততটুকু কি আসলে এফোর্ট দেওয়া হচ্ছে যে যতটুকু মানদণ্ড নিশ্চিত করা উচিত ততটুকু করা হচ্ছে, নাকি এটাতে একদম সরল বিশ্বাসের রেখেছেন কিন্তু তারপরেও গাফিলতি করা হচ্ছে? থ্যাংক ইউ। আমি আগে একটু বলার চেষ্টা করেছি যে জনসংখ্যা এটা একটা ফ্যাক্টর, এটা যতই বড় হোক এটা ফ্যাক্টর। এর জন্য জনসংখ্যাকে আপনার উপযুক্ত মানসম্মত পণ্য সরবরাহ করার জন্য 10 জনকে দিতে গিয়ে যে জনবল দরকার হয়, নিশ্চয়ই 1000 জনকে একই জনবল দিয়ে দেওয়াটা খুব স্ট্রাগলিং। আবার আরেকটা বলার চেষ্টা করেছি, ইফ দেয়ার ইজ দ্য পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক প্রতিশ্রুতি বা অঙ্গীকার, নিষ্ঠা থাকলে এটা সম্ভব। এটা আমরা অতীতে মাঝে মাঝে দেখেছি। যেমন 91 সময় বিচারপতি শাহাবুদ্দিন আসার পরে আমাদের রাষ্ট্রীয় প্রশাসনে এক ধরনের সততার একটা ইঙ্গিত পেয়েছিলাম, এবং এর পরবর্তীতে বিচারপতি আমাদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানের সময় এটা দেখেছিলাম। অর্থাৎ এখানে একটা রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা আমাদের যে মানসম্মত পণ্য কেন দেওয়া হচ্ছে না, তার বিপরীতে বলবো, 1, সক্ষমতার প্রয়োজন রয়েছে, 2 হলো পলিটিক্যাল কমিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমাদের যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তখন কোনো ব্যবসায়ী, কোনো উৎপাদক, কোনো আমদানিকারক বা কোনো সাপ্লায়ারের পক্ষে আইন থেকে বিচ্যুত হওয়া সম্ভব হয় না। আমরা এখন আশা করতে পারি যে আমরা এই সক্ষমতা অর্জন করা ছাড়া আমাদের জাতিকে
ভোক্তাকে আপনার প্রতিশ্রুত মানসম্মত পণ্য সরবরাহ করার ক্ষেত্রে আমরা কমিটেড থাকব। আমরা যা ব্যত্যয়তা দেখা যাচ্ছে এগুলা আমরা বিএসটিআই, সরকার, ভোক্তা অধিকার, তারপরে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসন সকলে মিলে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো বলে আমি বিশ্বাস করতে চাই। তাহলে এতদিনেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদিও 4500 পণ্যের মানদণ্ড বাধ্যতামূলক সনদের অন্তর্ভুক্ত করা যেত, কিন্তু করা হয়েছে মাত্র 315টি, কেন? হ্যাঁ, ওই যে সেই জিনিসটা যেটা বারবার একই কথাটা চলে আসে, আমাদের সক্ষমতার বিষয়টা। আমাদের রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আধুনিক রাষ্ট্র সৃষ্টি হয়েছে মূলত আপনার বলবো যে 1858 সাল থেকে, অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন আমাদের ক্ষমতায় গ্রহণ করেন তার আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালে 19 এরপর একের পর আইন হয়, কিন্তু স্ট্যান্ডার্ড আইনগুলা, অধ্যাদেশগুলা হয় 82 সাল থেকে আমাদের। এই যে বড় একটা গ্যাপ, এটা কেন হলো? এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। ফলে 1982 সালে শুরু করার পর বিভিন্ন পণ্যের ধীরে ধীরে আমরা আন্তর্জাতিক মানগুলোকে আমাদের সিস্টেমে অন্তর্ভুক্ত করছি, সংযুক্ত করছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে আপনার সিভিক সেন্স বলতে একটা কথা আছে আপনার, এবং সংবিধানের 22 অনুচ্ছেদ আপনারা দেখবেন, একদিকে বলা আছে যে জনগণের সেবা করিবার সবসময় চেষ্টা করা হবে, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। আর 2তে বলা আছে দেশের আইন মানিয়ে চলা হবে সকল নাগরিকের দায়িত্ব। দুর্ভাগ্যের বিষয়, আইনের শাসন প্রয়োগের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের দেশকে আইনের শাসনের দেশ বলা যাচ্ছে না। এই ব্যাপারে একটি প্রশ্ন আছে। বিএসটিআই পণ্যের মান ঠিক করে দিচ্ছে, কিন্তু উৎপাদনের সময় তা মানা হচ্ছে না, এটা অভিযোগ করছে ক্যাব। এ ব্যাপারে আপনার কি বলার আছে? এখানে এই যে বললাম, নাগরিক যিনি মানছেন না তিনি কে? তিনি বাংলাদেশের একজন নাগরিক। তাই নাগরিক তার দায়িত্বটা পালন করছে না। তাহলে না হলে কি করা হবে? আইন প্রয়োগ করা হবে। সে আইন প্রয়োগের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে আমাদের একটা ওভারঅল শৈথিল্য আছে। আমরা প্রায় দেখে থাকি। আমি বারবারই বলবো যে আমাদের রাজনৈতিক শক্তিকে ফুললি কমিটেড হতে হবে, এবং সরকারি যারা আমরা আছি, পাবলিক সার্ভেন্ট ছিলাম, এখন হয়তো অবসরে গেছি, কিন্তু আমাদের প্রতি সরকারি আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোনো শৈথিল্য থাকলে তার প্রতিও আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এটা কি হয়েছে? দেখা যাচ্ছে যে আমাদের অনেক আইনের ব্যত্যয় করা সত্ত্বেও খুব বহাল তবিয়তে থেকে থাকেন। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জনাব আখতার আলীম, আপনি যে কথাগুলো বলছিলেন, যে পণ্যগুলো কিন্তু অন্যান্য মানুষ খাচ্ছে, আপনি যে ব্যক্তিদের কথা বলছেন, রাজনৈতিক বলেন অন্যান্য, তারাও কিন্তু একই পণ্য একই বাজার থেকে কিনছেন, তাহলে তারপরেও কেন গাফিলতি? হ্যাঁ, এখানে আপনার একই বাজারে আপনার উৎপাদক ভেদে ম্যানুফ্যাকচারিং কস্টের ভিন্নতা দেখা যাচ্ছে। ফলে আপনি যেটা বলছেন এটা রাইট। একটা পণ্য বাংলাদেশে, আমাদের দেশে কাছাকাছি আপনার মূল্যে এবং স্ট্যান্ডার্ডে সাপ্লাই হবে, বাজারে আসবে, তাহলে এটা নিশ্চিত করবেন কে? নিশ্চিত করবেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা। ওনাদের যে সামর্থ্য, ওনাদের প্রতি যে আপনার লজিস্টিক্স সাপোর্ট ইত্যাদি সব করে, এবং ওনাদেরকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে যদি কোনো বাধা দেয়া না হয়, আপনি যেই কথাটা বললেন এটা কমে আসবে। একদিনে হয়তো 100% নিশ্চিত হবে না, কিন্তু ম্যাক্সিমাম হবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে, যৌক্তিক সময় পরে এটা আমরা পাবো। জি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। কারণ এই খাদ্য ভেজাল কিন্তু এক পর্যায়ে গিয়ে আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে। আমাদের স্বাস্থ্যের উপর যদি পড়ে, তাহলে কিন্তু আমাদের জীবন ব্যবস্থাতেও পড়ছে, এবং আমাদের অর্থনৈতিক দিকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছে, আমাদের কর্মদক্ষতা হারিয়ে যাচ্ছে। এটা উতরিয়ে আমাদের এই খাদ্যর ভেজাল এবং খাদ্য মানদণ্ড আসলে নিশ্চিত করা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আশা করছি যে অচিরেই আমাদের এই সময়বাধাগুলো কাটিয়ে উঠতে পারবো বলে রাজনীতিবিদরা অ্যাটলিস্ট তারা। অসংখ্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম খাদ্যের মানদণ্ড নিশ্চিত নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।
লিটারে 6 টাকা বাড়িয়ে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। নতুন মূল্য তালিকায় খোলা সয়াবিনে লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে 177 এবং বোতলজাত 5 লিটারে 23 টাকা বাড়িয়ে 945 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা পাউমিল তেল 9 টাকা বাড়িয়ে 163 টাকা করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর করার কথা জানিয়েছে সংস্থাটি। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তরা, বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম, বিভিন্ন ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে বোতলজাত তেল লিটার প্রতি বাড়ানো হয়েছে 6 টাকা, আর খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 8 টাকা পর্যন্ত। সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। এখন আছি মোহাম্মদপুরের টাউন হল বাজারে। এখানকার দোকানগুলো আমরা ঘুরে দেখছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে তেলের দাম বাড়ানো নিয়ে এখনো পর্যন্ত তারা কিছুই জানেন না, তারা আগের দামেই তেল বিক্রি করছেন। এও জানিয়েছেন যে বাজারে তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ আছে বাজারে। আর এর আগে আমরা কারওয়ান বাজারে গিয়েছিলাম, সেখানকার মুদির দোকানেও কথা বলেছি। সেখানকার দোকানদাররাও কিন্তু আমাদের জানিয়েছেন যে আগের দামেই বিক্রি হচ্ছে তেল। তাদের কাছে এখনো নতুন দাম নিয়ে কোনো নির্দেশনা আসেনি। যেহেতু এখনো তেলের নতুন কোনো সরবরাহ আসেনি, সেহেতু দাম বাড়িয়ে তেল বিক্রি করার কোনো প্রশ্নই আসে না। তবে তেলের দাম বাড়ার খবরে কিন্তু ক্রেতাদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন, যেহেতু তারা সোমবার রাতেই বিভিন্ন গণমাধ্যমের দৌলতে জানতে পেরেছেন যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর একটু জানিয়ে রাখতে চাই যে লিটার প্রতি 6 টাকা বাড়ানো এখন থেকে কিন্তু প্রতি লিটার বোতল যা সয়াবিন তেল বিক্রি হবে 195 টাকা। এতদিন যা ছিল 189 টাকায়। ক্রেতারা আমাদের জানিয়েছেন যে এইভাবে যদি তেলের দাম বাড়তে থাকে তবে তাদের জন্য এই তেল কেনাটা বেশ কঠিন হয়ে পড়বে। যেহেতু তেল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এভাবে তেলের দাম বাড়তে থাকলে তাদের জন্য বেশ কষ্টকর হয়ে পড়বে জীবন প্রবাহ। এই ছিল আমার কাছে তেলের বাজার সম্পর্কে সর্বশেষ খবরাখবর। রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন। চুক্তির মেয়াদ প্রায় শেষ হলেও লোকসানের সংখ্যায় হিমাগার থেকে 1 লাখ মেট্রিক টনের বেশি আলু বের করেননি ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে আলুতে পচন ধরেছে। হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের সংখ্যা হিমাগার কর্তৃপক্ষের। জিয়াউর রহমান বুকলের রিপোর্ট। বাড়তি দাম পাওয়ার আশায় হিমাগার থেকে আলু বের করছেন না কৃষক ও ব্যবসায়ীরা, এতে ধরছে পচন। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর একই চিত্র। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়, ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে সংরক্ষণ করা হয়। ফেব্রুয়ারি ও মার্চে মজুত করা আলু নভেম্বরের মাঝামাঝি বের করার কথা, তবে এখন পর্যন্ত বের করা হয়েছে 30%-এরও কম। অতিরিক্ত চাপে আলুতে ধরছে পচন। হিমাগার কর্তৃপক্ষের দাবি, পাইকারিতে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। বাড়তি দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা এখনও হিমাগার থেকে বের করেনি অন্তত 70 ভাগ আলু। নভেম্বর মাসে মেশিন বন্ধ করে দিলে আলুর যে কি দশা হবে ভবিষ্যৎ আর বলা যায় না। এই জন্য কৃষক এখন আলু বিক্রি করা শুরু করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আলুগুলা সরকার ক্রয় করে হোক বা দেশের বাইরে আলুগুলা যেভাবে হোক যদি সরকার পাঠানোর ব্যবস্থা করে তাহলে কৃষক কিছু টাকা পাবে। বাজার কমের কারণে কৃষক আলু বিক্রি করতেছে না। আলুর দাম কমাতে আমাদের স্টোর থেকে আলুটা বাইর করতে পারতেছি না, এতে স্টোরে আমাদের আলুটা পচন ধরতেছে। হিমাগার থেকে সরকারিভাবে আলু বের করার উদ্যোগ না নিলে মজুতকৃত হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের সংখ্যা সংশ্লিষ্টদের। আলু স্টোর থেকে এবছর এজ ইউজুয়াল বের হবে না, যেটা মালিকের ঘাড়ে কিছু আলু পড়ে যেতে পারে। সরকারের যদি কোনো পজিটিভ কোনো পদক্ষেপ না থাকে তাহলে একটা বিরাট অংশের আলু হিমাগারেই থেকে যাবে, যেটার ফলে কৃষক, হিমাগার এবং ব্যবসায়ী সব পক্ষই একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। জেলার 16টি হিমাগারের ধারণ ক্ষমতা 1,86,000 মেট্রিক টন আলু।
জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দাম বৃদ্ধির রেকর্ড গড়ার পরও টানা বাড়ছে স্বর্ণমূল্য। এবার ভরিতে 4,618 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে চলতি মাসের প্রথম 14 দিনে টানা 5 দফায় এক ভরি স্বর্ণের দাম বাড়ল 18,335 টাকা। চলতি মাসে টানা 2 দফা বেড়ে গেল 6 অক্টোবর দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের মূল্য ছাড়ায় 2 লাখ টাকার গণ্ডি। পরের 2 দিনে 2 দফায় আরও বাড়ে স্বর্ণমূল্য, এখনও বাজার রয়েছে ঊর্ধ্বমুখী। সোমবার ভরিতে 4,618 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে 22 ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,13,719 টাকা। এর আগে গেল 6 অক্টোবর 1,06,906 টাকা, 7 অক্টোবর 1,469 টাকা, 6 অক্টোবর 3,150 টাকা আর 4 অক্টোবর ভরিতে 2,192 টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। অর্থাৎ চলতি মাসে এখন পর্যন্ত টানা 5 দফায় এক ভরি স্বর্ণের দাম বাড়ল 18,335 টাকা। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,04,003 টাকা ও 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,74,855 টাকা পড়বে। সনাতন স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,45,520 টাকা। এ নিয়ে চলতি বছর মোট 64 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে বাড়ানো হয়েছে 46 বার আর কমেছে মাত্র 18 বার। শুধু স্বর্ণ নয়, দামি হচ্ছে রূপাও। নতুন সিদ্ধান্তে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট রূপার দাম পড়বে 6,205 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সকাল থেকে প্রধান সূচকের উত্থানে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। এই মুহূর্তে বাজার পরিস্থিতির জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম গত কার্যদিবসে কিন্তু লেনদেন হয়েছিল 530 কোটি টাকার। আজকে দেখতে পাচ্ছি প্রথম প্রায় 1.5 ঘন্টায় 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। গতকালও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আজকে দেখতে পাচ্ছি প্রধান সূচক সেটি প্রায় 45 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5,272 পয়েন্টের বেশি। সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি 11 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1,129 পয়েন্টে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু রয়েছে ডিএস30 বাছাইকৃত সূচকও, সেটি প্রায় 9 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 2,019 পয়েন্টে। পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 228 কোটির বেশি। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 302টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 38টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ কোন কোন কোম্পানিগুলো রয়েছে এবং কার অবস্থান কোথায় এটি আমরা এখন দেখে নেব। প্রথমেই কিন্তু রয়েছে ডোমিনিয়ন স্টিলস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 22 টাকা 20 পয়সা, অর্থাৎ আজকে 1.5 ঘন্টায় কিন্তু এর একটি শেয়ারের 70 পয়সা দাম বেড়েছে। আর এখন পর্যন্ত এটি পুঁজিবাজারে লেনদেন করেছে 10,67 লক্ষ টাকার বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 222 টাকায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 212 টাকা 30 পয়সা, অর্থাৎ আজকে কিন্তু 30 পয়সা দাম কমেছে, তারপরেও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন উডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 228 টাকা 30 পয়সা। গত কার্যদিবসে কিন্তু একটি শেয়ারের দাম ছিল 130 টাকা 60 পয়সা, অর্থাৎ কালকের থেকে কিন্তু এটির একটি শেয়ারের দাম প্রায় 2 টাকা 30 পয়সা কমেছে, তারপরেও কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 504 টাকা 30 পয়সায়। গত কার্যদিবসের সর্বশেষ একটি শেয়ারের দাম ছিল 470 টাকা, অর্থাৎ আজকে কিন্তু প্রথম 1.5 ঘন্টায় প্রায় 34 টাকার বেশি কিন্তু একটি শেয়ারের দাম বেড়েছে। তো ঢাকা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি যে প্রধান সূচক ডিএসই এক্স এর কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, তবে আশা রাখছি এখন একটু বাড়ছে। দেখা যাক যে আজকে কার্যদিবস শেষে কোন পরিস্থিতি দাঁড়ায়। ডিএসই ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ অনেকটাই বিফলে যাচ্ছে ভারতীয় জেলেদের জন্য। সমুদ্র উপকূলের অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছে না বাংলাদেশি জেলেরা, তবে থেমে নেই ভারতীয়রা। শুধু নিজেদের জলসীমায় নয়, বাংলাদেশি জলসীমাতেও ঢুকে পড়ছেন তারা। উপকূলীয় প্রতিনিধিদের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট।
দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই মাছ ধরে নিয়ে যায় তারা। মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে এখন সাগরে যাচ্ছেন না বাংলাদেশি জেলেরা। তাদের অনুপস্থিতিতে এখন অবাধেই মাছ ধরছেন ভারতীয় জেলেরা। ভারতীয়রা এখন মাছ ধরে লয়ে যাইতেছে। এখন যদি সরকার এটা না বন্ধ করে তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত আলারা মাছ নিয়ে যায়। সমুদ্র ও উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মাইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশের জেলেরা মাইলিশ না ধরলেও অবাধে শিকার করছে ভারতীয়রা। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানা ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে, আমাদের নৌটহল নাই। আমরা সব কিনে উঠে গেছি, ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তালাব পাবো না। ইলিশ গবেষকরা বলছেন দুদেশের উপকূলেই বিচরণ করে মা ইলিশ, তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমে একই সঙ্গে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় টহল বাড়ানোর আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে সেই বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করায় 20 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ পদক্ষেপ যা আরও বাড়াতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর অঞ্চলে দীর্ঘ হচ্ছে খরা, বন্যা, অনাবৃষ্টি ও অসময়ে অতিবৃষ্টির প্রবণতা। বেড়েছে রোগবালাই, প্রভাব পড়ছে উৎপাদনেও। তবে কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মাথায় রেখে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল কয়েক দশকে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, শীত, বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ফসলের ব্লাস্ট, মরিচা, লেড ব্লাইট, ধানের চিটে এবং সাইট্রাস ক্যাঙ্কারের মতো রোগের প্রকোপ দেখা দিয়েছে। 2021 সালে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.05 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1824.6 মিলিমিটার। আর 2023 সালে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 41.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির পরিমাণ ছিল 1405 মিলিমিটার। 35 ডিগ্রি সেলসিয়াসের উপর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। এই সময়টাতে এই ফুল বা ফলের উৎপাদনটা হবে, গ্রোথটা হবে। ওই সময়টাতে যদি হয় তাহলে ফলনটা, গ্রোথটা কমে, উৎপাদনটা কম হবে না, গ্রোথটা হবে না, আলটিমেটলি উৎপাদনটা অনেক কমে যাবে। কৃষকদের এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে ফসল উৎপাদন করা। নতুন নতুন রোগবালাই যেমন বেড়েছে, একই সাথে শস্য উৎপাদনও কমেছে। ফলে সময় এসেছে কৃষকদের প্রশিক্ষিত করবার পাশাপাশি নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেবার। কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা যে প্রদর্শনীগুলো বর্তমানে বাস্তবায়ন করি, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটিই থাকে হচ্ছে জাতগুলো নির্বাচনের ক্ষেত্রে, যাতে আমরা এই জলবায়ুর খাপ খাওয়ানো, পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর মতো উপযোগী জাতগুলো। আবহাওয়া অফিসের তথ্য মতে জলবায়ু পরিবর্তনের ফলে গত 10 বছরে রংপুর অঞ্চলের তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে সংকট তৈরি হতে পারে সুপেয় পানির, প্রকট হতে পারে মরুকরণ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অনিয়ম আর দুর্ভোগে জর্জরিত গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী হাঁস, মুরগি ও কবুতরের তুলসীঘাট হাট। শুধু বিক্রেতার কাছে হাসিল আদায়ের নিয়ম থাকলেও ক্রেতার কাছ থেকেও আদায় করছেন ইজারাদাররা।
এর সঙ্গে যুক্ত হয়েছে হাটের সরকারি জমি দখল আর অবৈধ দোকান নির্মাণ, যা ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা বিক্রেতার। অবশ্য খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী তুলসীঘাট হাটবার সহ সপ্তাহের প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে বেচাকেনা হয় হাঁস মুরগি ও কবুতর। নিয়ম অনুযায়ী বিক্রেতাদের কাছ থেকে হাসিল নেয়ার কথা থাকলেও ইজারাদার উল্টো ক্রেতাদের কাছ থেকেও তা আদায় করছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। শুধু হাসিল আদায় নয়, হাটের সরকারি জায়গা ও শেড দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানঘর ও স্থাপনা। দুই তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে, এক তরফ থেকে নেই, না দেয় তাহলে কাজ করবে, নাহলে মুরগি খেয়ে যা। হাসিল তোলার দায়িত্বরতরা দু একটি অনিয়ম করতে পারে বলে স্বীকার করলেও অভিযোগের বিষয়টি সঠিক নয় দাবি হাট ইজারাদারের প্রতিনিধির। ইজারাদার এক পক্ষের টাকা নেই, হয়তো একটা অনিয়ম হইতে পারে, সেটা তো আমরা জানি না। অতিরিক্ত হাসিল আদায় বন্ধ সহ সরকারি জায়গা দখলমুক্ত করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসিল নেওয়ার বিষয়ে অভিযোগটা এখনই শুনলাম এবং আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। হাটটি চলতি বাংলা বছরে 13,96,500 টাকায় এক বছরের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে আমদানি হচ্ছে বোল্ডার পাথর, একই সঙ্গে আলুসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও নেপালে। বন্দর কর্বনযোগের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বাংলাদেশ তথা পঞ্চগড়ের বাংলাবান্ধা যে সড়কপথের 4 দেশীয় স্থলবন্দরটি রয়েছে, এই স্থলবন্দরে দাঁড়িয়ে রয়েছে। এই স্থলবন্দর থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে যে ব্যবসায়িক কার্যক্রম সেটা কিন্তু সড়কপথে পরিচালনা হয়ে আসে। বর্তমানে এই স্থলবন্দরটি সকল সমস্যা কাটিয়ে কিন্তু আবারও ঘুরে দাঁড়ানো শুরু করেছে। আমি বলে রাখি যে নেপালে কিন্তু রপ্তানি হয়েছে। জানিয়ে রাখি যে 1997 সালে এই স্থলবন্দরটি প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু কাঙ্ক্ষিত যে বন্দরের উন্নয়ন সেটা হয়ে থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বলে রাখি যে এই স্থলবন্দরটি অন্যান্য স্থলবন্দর থেকে কিন্তু এই স্থলবন্দরটি পাথরের উপর আমদানি নির্ভরশীল হয়, কিন্তু এই বন্দরটি মাত্র পাথর আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা এখানকার ব্যবসায়ী বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে এই বন্দরটিতে দিয়ে যদি অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে ভারত, ভুটান থেকে বা নেপাল থেকে আমদানি করা হয়, তাহলে যে আমদানি রপ্তানির পরিধি সেটা বাড়বে, একই সাথে রাজস্ব আয়ের পরিধি যেটি রয়েছে সেটাও বাড়বে বলে এমনটা মনে করছেন। তবে বলে রাখি যে শুধু পাথর নির্ভরশীল হয়, কিন্তু এই এলাকাটি বর্তমানে আমরা দেখছি পাথরের উপর কিন্তু একটি কর্মযজ্ঞ চলছে। আমরা এখানকার ব্যবসায়ী সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি এবং প্রত্যেক দিন এই বন্দর দিয়ে বর্তমানে ভারত এবং ভুটান থেকে কিন্তু 200 থেকে প্রায় 250 মতো পণ্যবাহী যে পাথর বোঝায় ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। আর নিত্য প্রয়োজনীয় আলু সহ যে সকল বাংলাদেশের পণ্য রয়েছে সেগুলো কিন্তু রপ্তানি হচ্ছে। আর্থিক বিষয়ে পঞ্চগড়ের এই বাংলাবান্ধা স্থলবন্দরে আমরা এখন হয়েছিল। আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। বাংলাদেশ মার্কিন ব্যবসার পরিসর বাড়বে। সোমবার যুক্তরাষ্ট্রে আইএমএফের বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি ইউএস চেম্বারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতির দৃশ্যমান উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে অর্থ ও বাণিজ্য খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল বাতাস, এরই মাঝে উৎসব মুখর বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদর দফতর। শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর 6 দিনব্যাপী বার্ষিক সভা। সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদর দফতর ডেলিগেটসদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এদিন সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। সকাল 9টায় ইউএস চেম্বারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও ইআরডি সচিব। এ সময় যুক্তরাষ্ট্র
সরকারের কূটনীতিক ও চেম্বারের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্য সহজীকরণ ও ঘাটতি কমাতে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরে বাংলাদেশ। আশ্বস্ত করা হয় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায়। আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। মার্কিনরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসা বান্ধব করার পথ চলায় আগামীতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের পদচারণা বাড়াবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টার। প্রাইভেট বিজনেসকে আরো ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন বিষয়তে। আর তারা যাদের কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে। এগুলো আমরা বলছি, এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি। ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি সামলে ওঠায় ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানায় প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য ঘাটতি প্রায় $500 বিলিয়ন। আগামীতে এই ঘাটতি কমিয়ে আনতে পারলে মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক যুদ্ধ তা থেকে আরেক ধাপ সুবিধা নিতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফেরার সুযোগ দেওয়ার পরও বিভিন্ন রাজ্যে প্রতিদিন চলছে ধরপাকড়। গ্রেফতার এড়াতে দ্রুত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান দেশটির বাংলাদেশ হাই কমিশনের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় আইনের চোখ ফাঁকি দিয়ে হাজারো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গেল বছর এক কর্মসূচি ঘোষণা করে দেশটির সরকার, যা চলবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। তবে এই কর্মসূচি চলাকালেও বন্ধ নেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতা। এই সুযোগ শেষ হওয়ার পরেই কঠিন পরিস্থিতিতে নামতেছে ওরা। সো তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারা আরো বেশি সমস্যার সম্মুখীন হবেন। নবার রেডি যদি কোনো অ্যারেস্ট করে দীর্ঘদিন আপনারা জেলে থাকতে হবে, জেলে পৌঁছতে হবে। এখন আপনারা শেষ সময়, এর জন্য অপেক্ষা না করে দ্রুতভাবে দেশে চলে যান। দেশটিতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই কর্মসূচিতে অংশ নিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণনথি সঙ্গে নিয়ে পরবর্তী 14 দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। পরে উপদ্বীপ মালয়েশিয়া এবং লাবোয়ানের 14টি ইমিগ্রেশন অফিসের যে কোনো একটিতে সরাসরি উপস্থিত থাকতে হবে। জরিমানার অর্থ কেবলমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন তাদেরও জনপ্রতি 300 রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে। বর্তমানে কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য ভিড় করছেন প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে এরপরে কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হবে। তাই দেশটিতে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাঁচা বাজার থেকে সুপার শপ, পণ্যের মান যাচাইয়ের সুযোগ নেই ভোক্তার। বিএসটিআই ঠিক করে দিলেও উৎপাদনের সময় মানা হয় না দাবি ক্যাবের। মা ইলিশ রক্ষায় বাংলাদেশি জেলেরা সাগরে জাল না ফেললেও থেমে নেই ভারতীয়রা। ঢুকে পড়ছেন বাংলাদেশের জলসীমায়, উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। এবং দাম বৃদ্ধির রেকর্ড স্বর্ণের, মাত্র 10 দিনে ভরিতে বাড়ল 18,000 টাকার বেশি। 22 ক্যারেট প্রায় 2,14,000 টাকা নির্ধারণ। ঊর্ধ্বমুখী রূপার দামও।